আসসালামু আলাইকুম। আমরা অলরেডি এক্সেলের দ্বিতীয় ক্লাসে চলে এসেছি। তো আজকের আমরা যে বিষয়গুলো দেখব এখানে সেক্ষেত্রে শিট নিয়ে আসলে কিছু আলোচনা আছে। আমরা গতকালকে দেখছি, বাট শিট ডিলেট এগুলোও আমাদের আলোচনার মধ্যে চলে গেছে। বাট আজকে একটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের সেলটাকে কিভাবে ডিলেট করব, সেল কিভাবে যোগ করব, হ্যাঁ সেই বিষয়গুলো, এবং ফ্রিজিং এরিয়া, এই বিষয়গুলো থাকবে। তো এটা হচ্ছে আমাদের সেল। এটা কি আমাদের এক একটা সেল, প্রত্যেকটি এক একটা সেল, এটা আমরা গত ক্লাসে বলছি, রাইট? আচ্ছা, তো এখন যদি এমন হয় যে আমি এখানে কিছু টাইপ করলাম, যে এখানে লেখা আছে ক্রিয়েটিভ ডিজাইন, তো এটা আমাদের একটা হেডলাইন হিসেবে আমি যাবে। তো এখন একটা জিনিস মনে হচ্ছে কি, দুইটা মিলে একটা কলাম মানে সেল মনে হইতেছে না? বিষয়টা এরকম মনে হইতেছে না? কিন্তু আসলে তা কিন্তু না। যখন এই সেলে আমি ক্লিক করতেছি তখন এটা আবার চলে যাচ্ছে। তো এই এরিয়ার জন্য আমরা কি করবো, সবসময় উইথটা বাড়াই দেবো, ঠিক আছে? তো কলামের উইথটা কি করবো, সবসময় বাড়াই দেবো, তাহলে কি আমাদের এই সমস্যাটা সলভ হবে। আচ্ছা, যদি এমন হয় যে এখানে আমি এটা কি করলাম, এটা আমি কপি করলাম এবং এখানে আমি এটা দিয়ে দিলাম। এখন দেখেন দুই জায়গায় আমার ক্রিয়েটিভ ডিজাইন আছে, বাট মাঝখানে আরও তিনটা স্টেপ দরকার। তো আমি জাস্ট লিখলাম এসইও। এখন নিচে তো এইটার এসইওর পরে আর একটা দরকার, ক্রিয়েটিভ ডিজাইন পরে এর এর নিচে দরকার। তখন আমাদেরকে মাঝখানে তো আরেকটা নিতে হবে নাকি? তাহলে আরেকটা রো নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই দেখেন, এখানে ইনসার্ট নামে একটা অপশন আছে। এখন আমি কি চাচ্ছি, সেল চাচ্ছি নাকি রো চাচ্ছি? রো। তাহলে এখানে ক্লিক করব, দেখেন একটা রো এখানে উপরে চলে আসছে। কেন উপরে আসছে? কারণ আমার কার্সারটা এই সেলে সিলেক্ট করা ছিল বিধায়, এই জন্য এটা উপরে চলে আসছে। যদি এটাকে আমি নিচে আনতে চাই তাহলে কোনটা সিলেক্ট করব? এইটা। এটা দিয়ে আমরা যখন আমরা ইনসার্ট রো দিব তখন কি হবে, এর উপরে আর একটা রো তৈরি হবে। তাহলে কি আমাদের ফাঁকা হয়েছে না? আচ্ছা, তাহলে এই সব কাজের জন্য আমাদের কি দরকার, এরকম মাঝে মাঝে ইনসার্ট করা দরকার। তাহলে ইনসার্ট রো, ইনসার্ট কলাম, যদি আমাদের এখানে কলাম দরকার হয়, সাচেস এখানে একটা অপশান আছে, আবার এখানে আরেকটা অপশান আছে, হ্যাঁ এখানে একটা খালি আছে, জাস্ট এস। এখন এরপরে আর একটা দরকার, তাহলে কী করবো, এখানে কার্সারটা রাখবো নাকি? রাখার পরে ইনসার্ট, ইনসার্ট থেকে কলাম, তখন এখানে আরেকটা রো তৈরি হয়েছে। তাহলে এইভাবে রো তৈরি করা যাবে তো, যদি কখনো কাজে আটকাই যায় তখন। আবার এমন হলো যে হঠাৎ করে রো বেশি হয়ে গেছে, এখান থেকে ইনসার্ট করেও আমি এখানে রো তৈরি করে দিতে পারি। যেমন আমি একটা সেল সিলেক্ট করছি, এটা সিলেক্ট করে জাস্ট ইনসার্ট করলাম, তাহলে কি ওইটা হয়ে গেল। আবার যদি এখানেও সেম এটা সিলেক্ট করে ইনসার্ট করি, তাহলে কি আরেকটা রো হবে, কারণ আমার তো রোই সিলেক্ট করা আছে। এভাবে চাইলেও আমরা এটাকে ইন্ডিভিজুয়ালি করতে পারি। এখন অতিরিক্ত হয়ে গেছে, তাহলে কি করা যায়, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট, অথবা এই যে ডিলিট নামে অপশান আছে, ডিলিট কলাম, এটাও দিতে পারি। তো এটা একটু ঝামেলা বা দূরে গিয়ে করতে হয়। আমি সিলেক্ট করে ডাইরেক্ট এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট দিলে একবারে ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে এটি কি আমাদের কি সহজ না? সহজ। বোঝা গেছে এই অপশানটা? আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার। এখন এখানে ডিলেট সেল আছে, রো আছে, শিট আছে, সবগুলো আমরা চাইলে এখান থেকে ইনসার্টও করতে পারবো, আবার চাইলে শিট ডিলেটও করতে পারবো। এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করে দেখলেই হবে। যেমন এই শিট ওয়ানে আছি, জাস্ট এখন ডিলেট শিট, দেখেন আমাদের ইয়াস, তো অলরেডি আমার শিট কি ডিলেট হয়ে গেছে। এখন দেখেন এটাকে কিন্তু কন্ট্রোল জেড দিয়ে আর পিছনে ব্যাক করানোর কোনো সুযোগ নেই, ও কিন্তু পার্মানেন্টলি শিটটাকে ডিলেট করছে। আচ্ছা, শিট নেওয়া যায় কিভাবে? শিট এখানে আইকনে ক্লিক করে আমরা নিতে পারি, অথবা শিফট কত, মাউসটা সরাই ফেলাইলাম। দেখি গতকালকের ক্লাসে কে দেখছে না দেখছে। নতুন শিট নেওয়ার শর্টকাট কমান কি? কন্ট্রোল শিফট F1, দেখছেন? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি আমরা চাই যে একটার মধ্যে আমরা কি করব, যেমন আমি কি করলাম খেয়াল করবেন, এখানে একটা বড় তৈরি করলাম। তো আমি চাচ্ছি এর মধ্যে কয়েকটা অপশান আছে, যদি হয়, যদি একটা হেডলাইন যদি হয়, সাচেস এখানে, তো আমি এখানে লিখলাম, আচ্ছা এটা আমি লিখলাম, এটা লেখার পর আমি চাচ্ছি যে এটাকে দুইটা মানে দুই তিনটা কলাম মিলে একটা কলামে পরিণত হবে, খেয়াল করবেন। তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে গিয়ে মার্জে ক্লিক করবো, তাহলে এটা কি দুই তিনটা কলাম মিলে একটা কলামে পরিণত হয়েছে। এটা একটা বিষয়। আবার যদি আমরা চাই যে না, এটাকে আমি কি করব, এবার মার্জটাকে ডিলিট করে দেবো, তাহলে এখন ক্লিক করলাম, আবার মার্জটা কি ছুটে গেছে, তাহলে এই একটা ক্যাটাগরিতে চলে যাবে। এরপরে আপনি যদি চান আলাদাভাবে কিছু করতে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই টেবিল অপশান আছে, এই টেবিল অপশান ব্যবহার করতে হবে আপনাকে। টেবিল এখানে অপশান আছে প্রত্যেকটা আলাদাভাবে, এটা দিয়ে আমাদের টেবিল কতটুকু কি করতে চাই, কতটুকু দেখেন এই টেবিলের এরিয়া দিলাম, দেন ওকে দিলাম, দেখেন এতটুকু জায়গার মধ্যে এটা টেবিল তৈরি হয়ে গেছে। খেয়াল করছেন? এখন টেবিলে ক্লিক করেন, এই যে ডিজাইন নামে অপশান তৈরি হয়েছে আলাদা আলাদা। হ্যাঁ,
সেক্ষেত্রে আপনাকে এই দুইটা রো মিলে কাজ করতে হবে। এখানে তো টেবিলের অলরেডি শক করাই আছে। যদি এমন হয় যে আপনি একটার মধ্যে তো দুইটা করার দরকার নেই, তাহলে আপনি, আমি বলি যদি এটাই হয় তাহলে আপনি কি করবেন, খেয়াল করবেন আমার কথাটা, খেয়াল করবেন। যেমন এই যে এটার এরকম হয়ে গেছে, এখন আমি এই, আপনি চাচ্ছেন এইটার মধ্যে দুইটা করতে, কোনো দরকার নাই তো, কারণ আপনি তখন দুইটা রো নিলেই কিন্তু হয়ে যাচ্ছে, বাট এইটাকে সেন্টার করে দিতে হবে তখন। এই যে হয়ে গেছে, এমনকি একটার মধ্যে দুইটা হয় নাই, লজিকটা বোঝেন নাই? কারণ সবই তো টেবিল করা আছে, তাহলে আপনি এখানে আলাদাভাবে ইন্ডিভিজুয়াল করার সুযোগ নেই তো। আপনি কি করবেন, দুইটা রো নেবেন। হ্যাঁ, এখানে আপনি রো নেন, এই যে দুইটা রো নেন, জাস্ট চিকন করে দুইটা রো নেন, দ্যাটস হয়ে গেল। এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, আর এছাড়া যদি আপনি সেপারেটলি বুঝাইতে চান সেক্ষেত্রে আপনাকে শেপের ইউজ করতে হবে। সেপারেট বোঝানোর জন্য আপনাকে এখানে আলাদাভাবে শেপের ইউজ করতে হবে। এই যে একটা শেপ দিয়ে আপনাকে দুইটার মধ্যে পার্থক্য করে দেখা যেতে হবে, এর বাইরে আসলে এর কিছু নেই। কারণ এটা যদি আপনি না করেন তাহলে কি হবে, তাহলে এরকম একেবারে রো তো আর আমাদের লক্ষ 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 আছে রো আছে নাকি, আমি লক্ষ লক্ষ রো এর মধ্যে তো এরকম শিপ মানে ইয়া দিতে পারবো না। সেক্ষেত্রে তো আমাকে নিতে হলে রোই নিতে হবে, আর এছাড়া তো আমাকে কোনো পক্ষেই সম্ভব না সেটা, রাইট? এই জন্য কিন্তু আমাদের এই জিনিসটা এভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, তো গেল। এখন আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করব এখন ফ্রিজের বিষয়টা দেখব। কি দেখব? ফ্রিজ। হ্যাঁ, আচ্ছা, তো আমরা ফ্রিজের বিষয়টা দেখি। তো ফ্রিজ অপশনটা এখানে আছে, এই যে ভিউ মেনুর মধ্যে ফ্রিজটা আছে। কোথায়? ভিউ মেনুর মধ্যে। আসলে ফ্রিজটা কেন দরকার, এটার একটা লজিক আছে। কারণ এটা আপনার তখনই লাগবে যখন আপনার হাজার হাজার ডাটা নিয়ে কাজ করবেন। যখন আপনি হাজার হাজার ডাটা নিয়ে কাজ করবেন তখনই কেবল আপনার ফ্রিজটা দরকার হবে। যে ফ্রিজটা কোন কাজে লাগে, যেমন দেখা যায় কি যে আমাদের এখানে কলাম এ আছে, বি আছে, সি আছে, আর ডিতেও আমাদের কি আছে, ডাটা আছে। এখন আমাদেরকে স্ক্রল করে এত দূরে যাইতে হইতেছে যে এখন আমি এদিকে আসলাম, বাট আমার এইখানে ডাটাটা চলে গেছে, এখন আবার পিছনে আসো, আবার দেখো, আবার এই সামনে যাও, এরকম ঝামেলা আমাদেরকে সইতে হয়। তো এই ঝামেলা থেকে এড়ানোর জন্য এই ফ্রিজ নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে ফ্রিজ। এন্ড আমরা কোনটা ফ্রিজ করতে চাই? ফ্রিজ করতে চাই আমরা কলামটা, তাই না? কারণ আমরা তো পাশে যাচ্ছি, যদি নিচে আসতাম তাহলে রো। এই যেটা আমি ফ্রিজ করে দিলাম। তাহলে দেখেন এখন এখন যদি আমি এদিকে যাচ্ছি, এদিকে আসি, আরও আসি, সরি এটা কলাম ওয়ানটা ফ্রিজ হয়ে গেছে, আমরা আনফ্রিজ করে দিলাম। আচ্ছা, এটা সিলেক্ট করা ছিল তো এই জন্য। তো আমরা এই দুইটাকে কি করব, আমরা ফ্রিজ করব। তো সেই ক্ষেত্রে এই দুইটা সিলেক্ট করে এই যে ফার্স্ট কলাম ফ্রিজ, ফার্স্ট কলাম ফ্রিজ কেন, সরি ওয়াই ওয়াই, আচ্ছা এখানে ফার্স্ট কলাম ফ্রিজ হবে না তো। আচ্ছা, এখান থেকে ফ্রিজ ফ্রিজ ফার্স্ট কলাম ফ্রিজ টপ রো সিলেক্ট। আচ্ছা দাঁড়ান দেখি, এখানে আরেকটা অপশন আছে ফ্রিজ, আচ্ছা ফ্রিজ প্যান। তো ফ্রিজ প্যান আমরা ব্যবহার করবো। দেখেন অলরেডি আমাদের এটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে, এখানে কিন্তু দাগটা চলে আসছে। আর যদি ওটা দিই তাহলে ফার্স্ট কলামে হবে। খেয়াল করবেন দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। এখন যদি আমরা এটাকে যাই, দেখেন এর বাইরে কিন্তু আর কি এই এই লেখাটা কি সরতেছে, এই পর্যন্ত কিন্তু আমাদের ফিক্সড হয়ে গেছে, বাট এর পরে কিন্তু স্ক্রল হইতেছে। তাহলে আমি এরকম হাজারো দূরে যদি আমি যাই স্ক্রল করে, তাহলে কি কোনো সমস্যা আছে? বুঝছেন আমার বিষয়টা? আমি আবার একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন আমি এটাকে আগে আনফ্রিজ করে দিই, এই যে এখান থেকে আনফ্রিজ। এখন আমরা কেন ফ্রিজ করব সেই লজিকটাকে বোঝেন। আমি এখানে একটা প্রিভিয়াস ডাটা নিয়ে আসি, দাঁড়ান একটু। এক্সেল না, এক্সেল এক্সেস ফাইল সেটাস এটা। আচ্ছা, এই একটা আমরা একটা সোর্স ফাইল এখান থেকে আলাদাভাবে নিয়ে নিলাম। তো এখন একটা জিনিস এখানে খেয়াল করেন, আমার এই দামটা বারবার দরকার। আমি যখন এদিকে যাচ্ছি, ডান দিকে যাইতেছি স্ক্রল করে, তখন এই দামটাও আমার পিছনে চলে যাচ্ছে। আবার আমাকে পিছনে আসতে হচ্ছে, আবার দাম দেখতে হচ্ছে, আবার সামনে যাওয়া দরকার। কারণ আমি কাজ করতেছি এই রোতে, আমি কোন রোতে কাজ করতেছি, বা এই সেলে এই কলামে আমরা কাজ করতেছি। তাহলে আমার বারবার পিছনে আসা, আবার বারবার সামনে আসা, এটা আমাদের জন্য সো টাফ।
তো সেই জায়গাটা থেকে আমরা এড়ানোর জন্য কোন কাজটা করব, সেটা করব যে এই কলামটা আমরা সিলেক্ট করব। এই কলামটা সিলেক্ট করার পরে এরপরে কি হবে, এখানে জাস্ট এই যে ফ্রিজ প্যান এই ফ্রিজ প্যানে ক্লিক করলে কোনটা হবে, অর্থাৎ যেই কলাম বা যে রোটা আমাদের এখানে সিলেক্ট করা থাকবে সেটাই কিন্তু এখানে কি করবে, ফ্রিজ হয়ে যাবে। মানে এটা ফ্রিজ হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে স্ক্রল করে যাই, এই যেমন টেক্সট যেখানে লেখা আছে বাট একটাও কিন্তু পিছনে যাচ্ছে না, খেয়াল করছেন? এটাই হচ্ছে ফ্রিজের কাজ। এখন এটা তো আমরা কলাম করলাম, এটা কি করছি আমরা, ফ্রিজ কলাম করছি। আচ্ছা, এবারে এখন আমরা এটা আনফ্রিজ করে এবার আমরা এখানে করব এইটা, এবারে কোনটা করব, এই যে রো, এই রোটা আমরা সবসময় ফ্রিজ রাখবো। যে কোনটা, এই দেখেন ফ্রিজ প্যান। এখন আমাদের এই পর্যন্ত রো ফিক্সড হয়ে গেছে। এখন আমি নিচে নামতেছি, দেখেন এই বাকিগুলো উপরে চলে গেছে, খেয়াল করছেন? বাট এই জায়গাটায় ফিক্সড আছে। ক্লিয়ার? তাহলে কিন্তু আমাদের কি হলো, যে ফ্রিজ রো এবং ফ্রিজ প্যান এটা ক্লিয়ার। আর এর ছাড়া যে দুইটা অপশান আছে সেটা হচ্ছে একেবারে উপরের রোটা যদি আমরা ফ্রিজ করতে চাই, আর যদি ফার্স্ট কলামটাকে আমরা ফ্রিজ করতে চাই, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিজের কাজ। এবার আমরা আনফ্রিজ করে দিলাম। ওকে, তো আমাদের ফ্রিজের আলোচনা শেষ। এখন আমরা আরেকটু দেখি এখানে কি আছে উইথ নাম্বারে। আচ্ছা, এবার আমরা নাম্বারের কিছু ফরম্যাট দেখব। এখানে দেখেন আমরা নাম্বারের কিছু ফরম্যাট আছে, এখানে নাম্বার। তো এই অ্যালাইনমেন্ট নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? এই অ্যালাইনমেন্ট আমি গত ক্লাসে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করছি না, করি নাই? আচ্ছা, তারপরে নেক্সটে আলোচনা থাকবে আরও। এখানে এই যে অ্যালাইনমেন্ট, ডাটা ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং, রিমুভিং ডুপ্লিকেশন, এই যে অপশনগুলো আছে না, এই অপশনগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। তো আমি এখান থেকে এই পার্টটা এখন শেষ করে যাব। এখানে আমি কোনো একটা জিনিস লিখলাম, বাট সেটা এখান থেকে ফন্ট চেঞ্জ করা এটা আমরা জানি, এখান থেকে ফন্টের সাইজ চেঞ্জ করা এটা জানি, এখানে এটাও ফন্ট সাইজ সেটাও আমরা জানি। ঠিক আছে, এটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এরপরে বোল্ড, ইতালি, আন্ডারলাইন, কালার এগুলো জানি। আচ্ছা, এরপর যে আমাদের অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট আমরা জানি, ইন্ডেন্ট আমরা জানি, টেক্সট ডিরেকশন আমরা জানি। এরপরে হচ্ছে আমাদের এটা কিসের, লেফট টু রাইট, অর্থাৎ আমাদের লেখাটা কোন দিক থেকে শুরু হবে সেই বিষয়টা। এরপরে যে টেক্সট র্যাপ, আমাদের এইটাকে যদি বাঁকা তারা করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা সাপোর্ট দিবে, টেক্সট র্যাপটা, ওয়ার্ডটা যেটা আছে। টেক্সট ডিরেকশন, টেক্সট বাঁকা হবে, এই যে এরকম বাঁকা হবে। আচ্ছা, আর এটাকে সোজা করার জন্য এখান থেকে জাস্ট 0% ক্লিক করতে হবে, 0, দেন ওকে, দেন এটা সোজা হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে অপশানটা আছে এটাতে বাদ দিয়ে দিলাম। দেন এখানে আছে মার্জ। এটা কেন ব্যবহার করা হয়, এর পিছনে কিছু কারণ আছে। দুইটা লেয়ার মিলে বা দুইটা আমাদের কলাম মিলে যদি একটা কলামে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে মার্জ সেল, দেখছেন এই দুইটা মিলে এখন দেখেন একটা হয়ে গেছে না এখানে। আচ্ছা, তিনটা মিলে একটা হয়েছে। এছাড়া যদি আছে এখানে আনমার্জ সেল, তাহলে এখন আনমার্জ হয়ে গেছে। আবার এখান থেকে যদি আমরা চাই যে মার্জ অ্যাক্রস, তাহলে এটা কিন্তু মার্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা এক্ষেত্রেও একটা সুবিধা আছে। আর এরপরে যেটা আছে মার্জ অ্যান্ড সেন্টার, যেমন আমাদের এখানে কোনো লেখা, এই যে এটাতে আমি কি করলাম, তিনটা সিলেক্ট করলাম অ্যান্ড এটাই ক্লিক করলাম, তাহলে কি হলো, অটোমেটিক্যালি মার্জও হয়েছে আর লেখাটা সেন্টারেও চলে আসছে, সেই কাজটা। আচ্ছা, তাহলে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে নাম্বারিং, এই যে নাম্বার নামে আলাদা একটা প্যালেট আছে, তা আমাদের এখানে কিছু নাম্বার লিখতে হবে, 1 2। আচ্ছা, এই 4টা 0 দিলাম, বা 1 লাখ আমরা লিখলাম। তো এখন দেখেন এই যে এটা লেখার পরে খেয়াল করবেন অনেক সময় কিন্তু এটা ডাবল ক্লিক করার পরে এই যে লিখতেছি তখন কিন্তু এটা অ্যাক্টিভ নেই। এটা কি অ্যাক্টিভ আছে, এই নাম্বারের সংখ্যাটা অ্যাক্টিভ নাই কিন্তু। তো আমরা জাস্ট এটা ক্লিক করব, এটা ক্লিক করার পরে একবার বাইরে যাব, একবার এখানে আসবো, তখন কিন্তু অ্যাক্টিভ হবে। এখন আমাদের নাম্বারটা কী হিসেবে চাই, জেনারেল, এখন তো জেনারেলই আছে। যদি আমরা এখান থেকে নাম্বারিক চাই তাহলে কি এর ডটের পরে 2টা শূন্য যোগ হবে। ঠিক আছে, ডেসিমাল, এটা হচ্ছে ইনক্রিজ ডেসিমাল আর ডিক্রিজ ডেসিমাল। এটা যখন আমরা ক্লিক করতেছি এটা কমতেছে, আবার এটা যখন দিচ্ছি এটা বেশি হইতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ডেসিমালের হিসাব। আচ্ছা, এরপর যদি আমরা কমা হিসেবে ব্যবহার করতে চাই তাহলে এখানে কমা হয়ে গেছে 1 লাখের পরে। আবার যদি আমরা এটাকে পার্সেন্টেজ হিসেবে ব্যবহার করতে চাই, যে পার্সেন্টেজ যোগ হয়েছে। যদি কেমন ডলার সাইন ইউজ করতে চাই তাহলে এটা ডলার হিসেবে যোগ হয়েছে। তাহলে এই আইকনগুলো কি ক্লিয়ার, সেই কথাগুলো এখানে দেওয়া আছে। যদি আমরা নাম্বার হিসেবে নাম্বার, কারেন্সি হিসেবে কারেন্সি, ডলার সাইন ইউজ হবে। একটা হচ্ছে কারেন্সি প্রত্যেকটা দেশের, বাংলাদেশের সাথে লেখি কি টাকা, তাহলে এখানে ডলারের সাথে কি লিখছি, ডলার সাইন যেটা আছে। ভিয়েতনাম হিসেবে বিডিটি, এবার আমাদের বাংলাদেশের তো হচ্ছে বিডিটি আর হচ্ছে ভিডিটি ওদেরটা। তো ঠিক আছে, তো এইভাবে করে প্রত্যেকটা দেশের কিছু কারেন্সি। আবার অ্যাকাউন্টিং, যারা অ্যাকাউন্টিংয়ে পড়ালেখা করে তাদের ক্ষেত্রে হিসাবের জন্য এই হিসেবে এইভাবে আসবে। ঠিক আছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। যেমন এই শর্ট ডেট, আমাদের এখানে যদি ডেট থাকে তাহলে ডেট হিসেবে শর্ট ডেট আসবে, এটা শর্ট ডেট।
ঠিক আছে। আবার যদি আমাদের এখানে কি হিসাবে চাই, যদি আমাদের লং ডেট হলে দেখেন এই কীভাবে টেক্সট সহ আমাদের ডেটটা চলে আসছে, বুঝছেন এটা? একটা হচ্ছে শর্ট ডেট আর একটা হচ্ছে লং ডেট। আচ্ছা, এরপর হচ্ছে আমার টাইম, যদি আমরা টাইম চাই। এখন এখানে আরেকটা জিনিস মনে রাখার বিষয়, সেটা হচ্ছে আমরা যদি চাই এখানে কারেন্ট টাইম ইউজ করতে, যেমন আমাদের বর্তমানে পিসিতে কত টাইম আছে, 8:10, তাহলে এটা হচ্ছে আমাদের কারেন্ট তারিখ। এটা কি আমাদের কারেন্ট তারিখ, সেটা কিবোর্ড কীভাবে দিলাম, কিবোর্ড থেকে জাস্ট এই কমাটা প্রেস করলাম, তাহলে আমাদের কারেন্ট তারিখটা চলে আসছে। এই যে দেখছেন সেমিকলন যেটা ছিল, জাস্ট কন্ট্রোল সেমিকলন, হ্যাঁ সরি, এখানে কন্ট্রোল আর এটা দিলে তারিখ চলে আসবে। দেখি এখানে হ্যাঁ, কন্ট্রোল সেমিকলন দিলে তারিখ আসবে। আর একটা অপশান আছে, দাঁড়ান দাঁড়ান, এই যে কন্ট্রোল দিলাম, সেমিকলন দেন, এই যে তারিখ আসছে। ঠিক আছে, আর একটা অপশান আছে, টাইম আসবে। এটা এই যে ডাবল কমা দিয়ে তো মানে টাইম আসার কথা, এটা আসে না কেন? আচ্ছা যাই হোক, অন্য কোনো সেটিং আছে, যাই হোক। তো এখন দেখেন, তো আমরা এখান থেকে চাইলে এটাকে কি টাইমে কনভার্ট করতে পারি। এই যে টাইম আছে এখানে, পার্সেন্টেজ হিসেবে চাইলে পার্সেন্টেজ, যদি আমরা এখানে ফাংশন চাই তাহলে ফাংশন হিসেবে ফাংশন। এই হচ্ছে কাজ। এই যে এবার এখানে যেভাবে আছে এইভাবে এই ফাংশন মানে সরি ফ্র্যাকশনটা হচ্ছে এরকম। আর এটা হচ্ছে যে যারা অ্যাকাউন্টিংয়ে পড়ালেখা করে তাদের কোনো একটা অঙ্ক করার ক্ষেত্রে বা সূত্রের ক্ষেত্রে এটা দরকার। আচ্ছা, মোর নাম্বার ফরম্যাট, এছাড়াও যদি অনেক নাম্বার ফরম্যাট চাই, যেমন এখানে কিন্তু দেখেন আমি যদি চাই যে আমার এখানে টাকা সাইন ব্যবহার করবো, সেটা কি করা যাচ্ছে? তাহলে টাকা সাইন আমাদেরকে তো ব্যবহার করতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে কী করব, এখানে যাব, এখান থেকে যাওয়ার পরে জাস্ট এই যে মোর সাইন এটা যাব, অথবা এই যে আইকনটা আছে না, এই আইকনে ক্লিক করব, তাহলে এখানে অপশানটা চলে আসবে। তো কাস্টম যে অপশানটা আছে, এই কাস্টমে আমরা ক্লিক করব। তারপরে এখান থেকে এখানে টাইম সব আলাদাভাবে দেওয়া আছে, আপনি কোন ফরম্যাটটা চাচ্ছেন সেই ফরম্যাটের অপশান এখানে সব দেওয়া আছে। বাট আমরা এখানে দিয়ে দেব হ্যাশ। কি দেব? হ্যাশ। হ্যাশ দিয়ে আমাদের বাংলাদেশি টাকার কারেন্সি কি টিকে, ঠিক আছে, টিকে দিয়ে দিলাম। দেখেন অলরেডি উপরে উজে দেখা যাচ্ছে টিকে। এখন আমরা এটাকে চাচ্ছি স্পেস দিয়ে দিতে, একটু কি করব, স্পেস, ওই যে স্পেস হয়েছে। আচ্ছা, এই যে ওকে হয়ে গেল, দেখেন এখানে টাকা সাইনটা যোগ হয়ে গেছে। তাহলে যদি আমাদের নির্দিষ্টভাবে যদি কোনো টাকা সাইন দেয় তাহলে কি টাকা সাইন দেওয়া যাবে, বাট হ্যাশ ব্যবহার করে নিতে হবে, এটা কিন্তু শর্ত। যদি হ্যাশ ব্যবহার না করেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এই যে টাকার চিহ্ন দিলাম, টিকে টাকা, হ্যাঁ টাকা নিয়ে না, যে কোনো পার্সোনাল জিনিস, অন্য কোনো দেশেরটাও যদি আপনি দিতে যান তখনও হ্যাশ দিতে হবে। আর যেগুলো দেওয়া আছে এগুলোর জন্য কিছু লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, সো এরপরে আমরা দেখি এরপরে কি আছে এখানে, ওয়ার্কিং। আচ্ছা, উইথ কন্ডিশনাল ফরম্যাটিং, এরপরে আছে যে ম্যানেজিং কন্ডিশনাল ফরম্যাটিং, টেক্সট কলাম আর ডাটা ভ্যালিডেশন। আচ্ছা, তো ওকে, তো আমরা এই জায়গাটা এবার চলে আসে পঞ্চম ক্লাস। ঠিক আছে, বাকিগুলো আপনারা খুব দ্রুত যাওয়া যাবে, সমস্যা নেই, ইজি আছে। তো এই আজকের ক্লাসটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এখন এখন যেটা দেখাবো কন্ডিশনাল ফরম্যাটিং, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখেন। আচ্ছা, এখন দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। এখানে এখানে কিন্তু আমাদের টাকার পরিমাণ দেওয়া আছে, রাইট? আচ্ছা, তো এখানে কত টাকার পরিমাণ দেওয়া আছে, সবগুলো আমাদের ডলার সাইন হিসেবে ব্যবহার করা আছে। আমরা এখানে ডলার সাইন হিসেবে ব্যবহার করে জাস্ট জেনারেলে চলে আসি, অ্যাকাউন্টিং হিসেবে আছে এটা। তো আমরা এখান থেকে কী করলাম, জেনারেলে চলে আসলাম। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের জেনারেল সাইন হিসেবে দেওয়া আছে। এখন কি জেনারেল আছে না? হ্যাঁ, এটা এটা জেনারেল, জেনারেল মানে কোনো কোনো কিছু থাকবে না সেখানে, এটা সাধারণ। হ্যাঁ, কোনো কিছুই থাকবে না। যদি আপনি ডলার সাইন ইউজ করেন ডলার সাইন, টাকা সাইন ইউজ করলে টাকা সাইন। ওকে, তো এখন এখানে আমরা একটা কন্ডিশনাল ফরম্যাটিং করব। সেটা কি, কন্ডিশনাল ফরম্যাটিংটা কীভাবে করব, যেমন আমরা দেখব যে এর মধ্যে মনে করেন এটা একটা, আমি একটা সরাসরি প্রজেক্ট করে দেখাই, কি বলেন? আচ্ছা, দ্বিতীয় নম্বর শিটে আসলাম। তো এখানে আমি নাম দিলাম নেম, এরপরে হচ্ছে টাইম, দেন স্যালারি। ওকে, আচ্ছা, তো আমরা এটা দিলাম, তো নাম দিলাম জাফর, টাইম হচ্ছে 8, সরি টাইম হচ্ছে এখানে 5 ঘন্টা, দেন এখানে স্যালারি হচ্ছে 2500। এখানে নাম দিলাম, একটা নাম দিলাম যে কোনো একটা, এখানে হচ্ছে 8 ঘন্টা, এখানে হচ্ছে 6000। আচ্ছা, এক একটা নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে দিলাম। তো এখানে আমাদের 5000 হচ্ছে 2500, এটা আমরা দিলাম 8000। আচ্ছা, সমস্যা নাই, আমাদের বুঝলেই হলো।
আচ্ছা, তো আমাদের কিছু এখানে কি করে নিলাম আমরা, এখানে কিছু টেক্সট ইনপুট করে নিলাম। তো কন্ডিশনাল ফরম্যাটিংটা কি কাজ করবে, যেমন কন্ডিশনাল ফরম্যাটিংটা আমাদের সবচেয়ে বেশি যেই জায়গাটায় হেল্প করবে সেটা হচ্ছে, যেমন যে আমরা গার্মেন্টসের যদি হিসাবটা করি, তো গার্মেন্টসে তো হাজার হাজার কর্মী কাজ করে। তো আমাকে তো এটা খুঁজে আলাদাভাবে বের করা খুব কঠিন যে আজকে আসলে কাজের ক্ষেত্রে অলসকে বা কে আমাদের অফিসে কম উপস্থিত হয়। হ্যাঁ, তাহলে এটা আমাদের খুঁজে বের করা কঠিন। সেই ক্ষেত্রে আমাদেরকে এক্সেল হেল্প করবে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে অনেকগুলো অপশান আছে, হাইলাইটস রুলের মধ্যে আর অনেকগুলো অপশান আছে। এটা হচ্ছে টপ বটম রুলস, এরপর ডাটা বার, হ্যাঁ এগুলো সব আছে, এগুলো ভিডিও আছে, আমি আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তখন আমাদেরকে কিন্তু এটা সেলটা এই পুরোটা সিলেক্ট করে নিতে হবে। দেন এরপর আমরা যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। এখন কন্ডিশনাল ফরম্যাটিং গিয়ে আমরা এখানে দিব গেটার দেন দিলে যেটা হবে যে আমাদের নির্দিষ্ট একটা এখানে পরিমাণ দিয়ে দিব, নির্দিষ্ট পরিমাণ দিয়ে দেব কি, যে আমাদের এখানে 5000-এর উপরে যারা আছে তারা ভালো, তাহলে তাদের চিহ্নটা কি লাল হবে বলেন তো? লাল চিহ্নটা হবে না, তাদেরটা আমরা ইয়েলো দিয়ে দিলাম। তাহলে যারা 5000-এর উপরে আছে তাদেরটা ইয়েলো অথবা গ্রিন দিয়ে দিলাম, রাইট? এখান থেকে কালার চেঞ্জ করে দেওয়া যাবে। আমরা যদি নিজস্ব কোনো কালার দিতে চাই, এতে কালার ফরম্যাট, এখান থেকে ফিল থেকে কোন কালারটা দিব এটা দিয়ে দিই নাকি, দেন ওকে, দেন ওই কালারটা এখানে হয়ে গেছে, দেন ওকে। তাহলে এটা আমাদের হয়ে গেল না? আর এই জায়গার মধ্যে আমি চাচ্ছি যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে কারা আসলে 5000-এর নিচে কম, তাহলে এখানে হচ্ছে লেস দেন। কী হবে এখানে? লেস দেন দিয়ে আমরা এখানে 5000, এই যে 5000 দিয়ে দিলাম। 5000 দিয়ে এখানে রেট চিহ্ন তো আছেই নাকি, এরপরে আমরা যদি আর একটু মোটা করে রেট দিতে চাই সেক্ষেত্রে এই রেটটা, দেন ওকে, দেখেন ওকে। এখন অলরেডি আমাদের কিন্তু এখানে বের হয়ে গেছে 5000-এর নিচে কারা আছে। তাহলে আমি কিন্তু খুব সহজে একজন ব্যক্তিকে খুঁজে পাবো যে 5000-এর নিচে যে আছে সে ভালো ডিউটি করে না, তার স্যালারি কম, তাহলে তাকে আমরা রেড অ্যালার্ট দিতে পারি যে তোমার এখানে ভালো করে কাজ করতে হবে। তাহলে এরকম যদি হাজার হাজার ডাটা থাকে তাহলে আমরা খুব সহজে বের করে নিতে পারবো না? এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এরপরে হ্যাঁ, লেস দেন গেটার দেন, এর বাইরে আরও অনেক অপশন আছে। এটা হচ্ছে ডাটা বার। যদি আমরা ডাটা বার দিয়ে দিই, এখানে ডাটা দিয়ে আলাদা শো করে দিচ্ছে যে কে কতটুকু কাজ করছে, এখানে অন্য কালার দিয়েও দিতে পারি। আমরা আগে ওই কালারগুলো চেঞ্জ করে দিই, কী বলেন? ক্লিয়ার এখানে ক্লিয়ার একটা আছে, ক্লিয়ার রুল ফরম্যাটিং, তাহলে এটা স্বাভাবিক চলে গেল। এখন আমরা নতুন করে আরেকটা ফরম্যাটিং করবো, এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে টপ বার, টপ পার্সেন্ট যারা আছে তাদের যদি আমরা টপ 10%, তাহলে টপ 10%-এর মধ্যে আমরা এরা পড়ে, যদি আমরা এটাকে আরও বাড়াই তাহলে এই যে আরেকটা যোগ হইলো, দেখছেন? মানে এইভাবে করে আমরা পার্সেন্টেজ হিসাবেও যদি যোগ করতে চাই, টপ 40%-এর মধ্যে কারা আছে, 60%-এর মধ্যে কারা আছে, সেই পার্সেন্টেজ হিসাবে এখানে আমরা যোগ করতে পারবো। আবার এখানে এটা হচ্ছে হাইলাইটস, তো এখানে ইকুয়েশন মানে বিটুইন দুইটার মধ্যে কারা ভালো আছে। আমি চাচ্ছি যে শুধু 5000 থেকে না, আমরা চাচ্ছি এখানে 4000 থেকে 8000-এর মধ্যে। তাহলে 4000 থেকে 8000-এর মধ্যে কজন আছে তাদেরকে বের করে নিলাম, তাদেরটা মার্কিং হয়ে গেছে আলাদাভাবে। তাহলে সেটা আমাদের কি কন্ডিশনাল ফরম্যাটিং হেল্প করছে না? আচ্ছা, যদি এরপরে আমরা এখান থেকে ডাটা বার ব্যবহার করি, তো ডাটা বার দিয়ে যে কালার দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এরা ভালো আর এরা খারাপ, দেখছেন এটা বিষয়টা? আচ্ছা, আবার এখানে কালার তো অন্যান্য কালার আছে। এরপরে যদি এই একটা অপশন, এখানে সরাসরি আমাদের কালারের রেঞ্জ দিয়ে বোঝানো হচ্ছে যে এরা ভালো এরা খারাপ, সরাসরি কালার দিয়ে। আবার আইকন সেট, আবার সরাসরি আমরা আইকন দিয়েও বুঝাতে পারি যে লাল কালারের যে আইকন আছে তারা কম, যারা মনে করেন সবুজ কালার তারা হাই, যারা হলুদ কালার তারা মিডিয়াম। তাহলে এই তিনটে জিনিসকে বোঝানোর জন্য এখানে কালার দেওয়া আছে, বিষয়টা খেয়াল করছেন? এটা হচ্ছে মূল কন্ডিশনাল ফরম্যাটিং। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা চাইলে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে আমাদের যে কাজ, সেই কাজটা কিন্তু আমরা এখান থেকে আলাদাভাবে করে নিতে পারবো। তাহলে বুঝে নিতে পারবো যে কে কত আমাদের এখানে ভালো কাজ করে। এটা কিন্তু সবচেয়ে বেশি লাগবে অফিসিয়াল কাজে, এই কন্ডিশনাল ফরম্যাটিংটা। বুঝে গেছে? কোনো সমস্যা নাই, হ্যাঁ সেভ করাবো, হ্যাঁ যেখানে যে ফোল্ডারে রাখবেন ওই ফোল্ডারে রেখে দিলেই হবে, আবার এখান থেকেই পাবেন। আর একটা জিনিস, আমি হাইড এবং শো এটা তো দেখাইছিলাম গতকালকে না, এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে হাইড অ্যান্ড আনহাইড, আবার শো মানে চলে হাইড করে দিই তাহলে শো। আচ্ছা, তাহলে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং শেষ। বুঝে গেছে তো? না বুঝলে বলবেন। আচ্ছা, এরপরে কি আছে আমাদের এখানে, সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। কি আছে দেন, টেক্সট টু কলাম ডাটা ভ্যালিডেশন। আচ্ছা, এবার আসেন আমরা ডাটা ভ্যালিডেশনে চলে যাব। কোথায় যাচ্ছি আমরা? ডাটা ভ্যালিডেশন। তো আমরা ডাটা ভ্যালিডেশনের জন্য ডাটাতে যাব এবং এখানে একটা কমান্ড আছে অলরেডি, যে সেটা হচ্ছে যে এই যে ডাটা ভ্যালিডেশন, দেখছেন? আচ্ছা, তো ডাটা ভ্যালিডেশনের মধ্যে আমরা এই ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এনি ভ্যালু, এখানে এনি ভ্যালু দেওয়া যাবে না, আমরা এখানে একটা নির্দিষ্ট
নাম্বার কই, নাম্বার কই, হোল নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার দিয়ে দিলাম, ম্যাক্সিমাম নাম্বার এটা হচ্ছে 5000 থেকে এটা না, আচ্ছা এটা আমরা সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। এখন এখানে এনি নাম্বার, আচ্ছা এনি নাম্বার দেওয়া যাবে না, নির্দিষ্ট একটা নাম্বার আমাদেরকে সেট করে কাস্টম, কাস্টম থেকে কোনটা দিব, এটা কাস্টম ফর্মুলা, ফর্মুলা হচ্ছে ফর্মুলা দেওয়ার দরকার নেই, লিস্ট টাইম, আচ্ছা এনি ভ্যালু, এনি ভ্যালু দিলাম। এরপরে হচ্ছে ইনপুট মেসেজ, এখানে একটা মেসেজে আমরা ডায়লগ বক্স দিয়ে দিতে হবে যে ওনাকে যখন উনি ভুল কিছু টাইপ করবে তখন যেন ওনাকে মেসেজ দেয়, মেসেজ এখানে আমি দিয়ে দিলাম ইউ আর রং, টাইপ দ্য কারেক্ট ইনফরমেশন, হয়েছে তো না? আচ্ছা এই মেসেজটা দিয়ে দিলাম এবং অ্যালার্ট বক্সে ওনাদেরকে স্টপ লেখাটাই আসবে। ওকে ওকে ওকে, এখানে এটা না, এটাকে আমরা এই পাশে দিতে হবে, অ্যালার্ট এটা, এটা আমরা এখানে দিলাম, এখানে টাইটেলটাও মেসেজ দিতে হবে, মেসেজ। আচ্ছা আর এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে যেন আমাদের এই এরিয়াতে যখনই কেউ মাউস নেবে তখনই যেন তাকে সংকেত দেয় যে তোমার এখানে সঠিক ডাটাটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দিব যে এখানে রেঞ্জটা হবে কত, 5000 টু 10,000, বা হ্যাঁ 10,000 আমরা দিয়ে দিলাম, ইনফরমেশন দিয়ে দিলাম, অ্যালার্ট, অ্যালার্ট দিয়ে দিই, অ্যালার্ট, ওকে অ্যালার্ট। আর এখানে এনি নাম্বার না, আমরা এখানে নির্দিষ্ট একটা ডেট দিয়ে দিই, নাম্বার দিয়ে দিই, নাম্বার বিটুইন হচ্ছে আমাদের এখানে 5,000 টু 10,000, আচ্ছা দেন ওকে। এখন দেখেন এখানে আমরা যখনই এই যে অ্যালার্ট বক্সটা অলরেডি চালু আছে, এখানে আমাদের এই সিলেক্টেড এরিয়ার মধ্যে কি আছে, অ্যালার্ট বক্সটা কি আছে আমাদের চালু আছে, কারণ এটা আমি করে নিলাম, একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে আপনি এটা এখন দেখছেন আমি কি কি করছি, এখন আমি যদি কোনো জায়গায় এটা করি তাহলে সাথে সাথে বুঝতে পারবেন, আর যদি আমি আলোচনা আলোচনা করতাম তাহলে এটা কঠিন হয়ে যেত। এখন এখানে যদি আমি এখানে 25,000 দেই, সে আমাদেরকে কি বলতেছে, একটা মেসেজ দিচ্ছে। আপনি মাঝে মাঝে চিন্তা করেন না, ব্যাংকে যারা লেনদেন করে এরা ভুলে যদি একটা শূন্য দিয়া বেশি ফেলায় তাহলে তো আমার অ্যাকাউন্টে মনে হয় অনেক টাকা চলে আসবে, 5,000 50,000-এর জায়গায় 5 লাখ চলে আসবে, এই চিন্তাটা আপনারা করেন, কিন্তু এটা কোনোদিনই করে লাভ হবে না, অযথা ভাও মিশে মিশে চিন্তা করেন, কারণ সেই জায়গায় ওরা প্রত্যেকটা ডাটা ভ্যালিডেশন কমান্ড ইউজ করে, ডাটা ভ্যালিডেশন কমান্ড কি করে তারা ইউজ করে, ওরা আগে থেকেই একটা রেঞ্জ দিয়ে রাখছে যে এতর বেশি ভুলেও হবে না, তখন ওরা 5,000-এর জায়গায় যদি 50,000-ও লেখে কোনো সমস্যা নেই, এই যে বলতেছে ইউ আর রং, টাইপ দ্য কারেক্ট ইনফরমেশন। আবার এটা যদি মনে না থাকে তাহলে এখানে অলরেডি অ্যালার্ট বক্স আছে যে কত থেকে কতর মধ্যে, যখন আমি এখানে কি লিখলাম 6,000 লিখলাম তখন আর কিন্তু সে মেসেজ দেয়নি, দেখছেন? কিন্তু যখনই আমি এখানে 10,000 সরি 10,001 দিলাম তো সে বলতেছে ইউ আর রং, না আপনাকে রেঞ্জ, আবার যদি আপনি এখানে 3,000 দেন তাও কিন্তু এটা নিবে না, আমি দুইটার রেঞ্জ কিন্তু দিয়ে দিয়েছি, একটা হচ্ছে 3,000 আর একটা মানে 5,000 আর থেকে 10,000, এইটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। তো ডাটা ভ্যালিডেশন থেকে আমরা কি করলাম, হ্যাঁ যেটা করলাম দেখেন এখানে যেটা করলাম ডাটা ভ্যালিডেশনে যেটা করলাম সেটা হচ্ছে এখানে আগে এরিয়াটা সিলেক্ট করলাম, দেন ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, এখানে একটা ভ্যালু সেট করে দিই, আমরা যদি তারিখের মধ্যে বলে দিই যে আমাদের এত তারিখ থেকে এত তারিখ, এত টাইমের মধ্যে এত টাইম, তাহলে সেই টাইম তারিখ এগুলো দিয়েও করে দেওয়া যাবে, বুঝতে পারছেন? আচ্ছা তারপর ইনপুট, এটা মেসেজ, মেসেজ কোনটা হবে, অ্যালার্ট বক্স যেটা সেটা হচ্ছে এখানে, আর অ্যালার্ট অ্যালার্ম কোনটা, অ্যালার্ম হচ্ছে যেটা আমাদের মেসেজ হিসেবে আসবে, যদি এখানে ক্রস চিহ্ন দেখাতে চাই ক্রস, যদি ওয়ার্নিং হিসেবে দেখাতে চাই ওয়ার্নিং, যদি ইনফরমেশন হিসেবে দেখাতে চাই ইনফরমেশন, তবে এখানে ক্রসটাই স্টপটাই ভালো, মানে এটা চোখে লাগার মতো। তো এইভাবে আমাদের ডাটা ভ্যালিডেশনটা কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা বাসায় গিয়ে এরকম করে প্রজেক্ট করে নিয়ে আসবেন, মনে থাকবে? আর আর একটা আর এতটুকু মানে একটা হিসাব, এটা আমরা নেক্সট ক্লাস একটু যোগ বিয়োগের একটা বিষয় দেখাই দিতেছি আমি, যেন এটা দ্রুত করতে পারেন বাসায়। আমরা যোগ করার জন্য প্লাস, বিয়োগ করার জন্য মাইনাস, এগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, কিন্তু এখানের হিসাবটা করতে হবে আমাদের সেল হিসাবে, কী হিসাবে, সেল হিসাবে। তবে যারা একটু খেয়াল করবেন তাদের জন্য সেল মনে রাখার দরকার নেই বা কঠিন করে শেখার দরকার নেই,
যেমন এখানে খেয়াল করেন, আমি এখানে লিখলাম 5000 আর এখানে লিখলাম 5000, অ্যান্ড আমি এখানে চাচ্ছি যোগফল বের করতে। তাহলে আমি কি করব, আগে একটা সমান চিহ্ন দেব। এরপরে এই সেলটা যে কত নম্বর সেল সেটা আর এখানে আমাকে কষ্ট করে লেখার দরকার নাই। এই সেলটা কত নম্বর, আই, আই এর 2, এটা সেল নাম্বারটা কত, এটা I2। তাহলে এত কষ্ট করে লেখার দরকার আছে? জাস্ট এখানে একটা ক্লিক করবো, দেখেন I2 লেখা চলে আসছে। এরপরে প্লাস সাইন দিব, এরপরে কোনটার সাথে কোনটা যোগ করব, এটার সাথে এটা দিলাম J2, ঠিক আছে, দেন এন্টার। দেখেন এখানে 10,000 হয়ে গেছে, বুঝছেন? তা আমাদেরকে কিন্তু কষ্ট করার কোনো দরকার নাই। এখন আর একটা বিষয় দেখেন, এখন বিষয়টা হচ্ছে এইটাকে আমি টেনে বড় করে দিলাম, এটা 5000 কিন্তু অটোমেটিক্যালি সবগুলোতে চলে আসছে। কোন জায়গা থেকে ধরছি খেয়াল করেন, এটাকে আমি ক্লিক করলাম জাস্ট এই বর্ডার ধরে ড্র্যাগ করলাম, তাহলে 5000 কিন্তু নিচে আসতেছে। আচ্ছা, আবার দেখেন এখানে এটাকে ধরে যদি আমরা বড় করি তাহলে কিন্তু 5000 নিচে আসতে থাকবে। এখন আসেন মজার বিষয়টা দেখাই। এখানে আমি এতটুকু নিলাম, এখানেও আমি এতটুকু নিলাম, টেনে বড় করলাম, আবার এখানেও আমি এতটুকু করলাম। আচ্ছা, সব ঠিক আছে তো না? দেখেন এখন মজার জিনিসটা, এখানে আমি লিখবো 12, জাস্ট ক্লিক করার সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এখানে লিখলাম 10, এখানে ক্লিক করলাম অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এখানে লিখলাম মনে করেন 25 বা 200, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। আমাকে কিন্তু আর কিছুই যোগ করা লাগতেছে না, দেখছেন? তবে এই ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তবে এতটুকু দেখেন কিভাবে যোগ করতে হয়, কারণ এই বিষয়টা একটু যখন আলোচনা করবো শুধু যোগ বিয়োগ গুণভাগই আলোচনা করব, ঠিক আছে? তো এটা আমরা আবার যোগটা দেখি। তাহলে এখানে আমাদের সবগুলো ডিলিট করে দিলাম, এই যে ডিলিট। আচ্ছা, এটাও ডিলিট। এখানে আমি জাস্ট লিখলাম কত, 50, আর এখানে লিখলাম আমি 50। এখন আমি চাচ্ছি যোগফলটা বের করার জন্য, তাহলে এইটা সেলে আসার পরে প্রথমে সমান চিহ্ন ব্যবহার করতে হবে, ইকুয়াল চিহ্ন, ঠিক আছে? এরপরে আমরা আর কখনো সেল খুঁজবো না, তখন আমরা জাস্ট আগে কোনটার সাথে কোনটা যোগ করবো সেটা ক্লিক করবো, যেমন এটা। তারপরে কি করব, আমরা এখানে যোগ চিহ্ন ব্যবহার করব, তারপরে তারপরে এটা যোগ চিহ্ন ব্যবহার করব, তারপরে এটা যোগ করতে চাই, তারপরে যোগ চিহ্ন, তারপর এটা যোগ করতে চাই, তারপর যোগ চিহ্ন। আমি এক এক জায়গা থেকে এক একটা নিতেছি, ঠিক আছে? আর কি যোগ হবে, আর এটা যোগ করে দিই। হ্যাঁ, তো দেখেন এখানে আমরা যতগুলো যোগ করতেছি সবগুলো কিন্তু সেলের নাম আসছে, একটাও কিন্তু সংখ্যা আসে নাই। কারণ কি জানেন? কারণ সংখ্যাটার সাথে এইখানে রিকুয়েশনের মিল নেই কোনো। কারণ আপনার সংখ্যাটা আপনি এখন এখানে দিচ্ছেন, একটু পরে এখানে 6000 চেঞ্জ করে আপনি 5000ও দিতে পারেন, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে যোগ। এই জন্য কিন্তু সেলটা নিয়ে এনেছে, আপনি যা দেন সেটাই সে যোগ করবে। এখন আমাদের এতগুলো যোগ অপশন চলে আসছে, এখন ইন্টার করে দেখেন এই যে এখানে যোগফলটা চলে আসছে। এখন এখানে যখনই আমি 2500 জায়গায় এখানে 5000 দিয়ে দিলাম বা 50000 দিলাম, বাইরে ক্লিক করছি, এখানে দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, দেখছেন হিসাবটা? এখানে যদি আমি 2 দেই, এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে দিলাম 2, এখানেও চেঞ্জ। ও, এখানে তো ডাটা ভ্যালিডেশন, এখানে কি দেওয়া আছে, ডাটা ভ্যালিডেশন দেওয়া আছে, এই জন্য এটার নিচে আর কমানো যাবে না। এখানে দিলাম 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, হ্যাঁ এটাও 2। দেখেন এখানে অলরেডি 6016 হয়েছে, কারণ হচ্ছে এখানে হচ্ছে এটাও 2, এটাও 2। আমি কিন্তু এখানে যোগফলে কোনো চেঞ্জ করিনি, জাস্ট চেঞ্জ করছে কোথায়, বাইরে। দেখেন এখানে অলরেডি 6020 হয়েছে। কেন হয়েছে? এখন ডাটা ভ্যালিডেশন দূর করে দেবো, যা এটা থেকে আমরা ডাটা ভ্যালিডেশন রিমুভ বা ক্লিয়ার, ডাটা ভ্যালিডেশন ক্লিয়ার, দেখছেন এখানে এই যে ক্লিয়ার, এটা ক্লিয়ার করে দিলাম, এখন আর এটা আসবে না। এটা এখান থেকে এই যে ডাটা ক্লিয়ার ভ্যালিডেশন, ওকে। এখন এখানে আমরা জাস্ট কত দিলাম, তাও তো আসতেছে, এটা ক্লিয়ার করার জন্য এখানে সিলেক্ট করতে হবে, এরপর এখান থেকে ক্লিয়ার ভ্যালিডেশন হয়নি কেন? ও না না, ওখানে ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল, এটাই তো হওয়ার কথা। ওইখানে যে অপশনে যান, ও আচ্ছা আচ্ছা, এখানে মুছে দিতে হবে, আর কিছুই না। এখানে জাস্ট এই ক্লিয়ার অল দিয়ে দেন ওকে, আর কিছু লাগবে না, আমি ভুলে গেছি ওখান থেকে। যাই হোক, এখন আমাদের যদি এখানে 2 দেই, তাহলে 2, এই দেখেন 22, বুঝছেন? ক্লিয়ার? এখন আপনাদের বাসার কাজ হচ্ছে এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর ডাটা ভ্যালিডেশন, কন্ডিশনাল ফরম্যাটিং, এই দুটো যদি ল্যাকিং থাকে আমি কিন্তু আর দ্বিতীয়বার রিপিট করব না, কারণ ভিডিও 2টা করে দিব। ওকে, নাইস।